গোপালগঞ্জে হামলায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, হত্যার উদ্দেশ্যেই জঙ্গি কায়দায় হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা। হামলায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয় বলেও দাবি করেন তিনি। বলেন, স্বৈরাচারীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে গোপালগঞ্জ। এই হামলার মাধ্যমে আওয়ামী লীগের কর্মীরা তাদের জঙ্গিবাদী হিসেবে পরিচয় করিয়েছেন বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। এনসিপির জুলাই পদযাত্রা থামবে না বলেও জানান তিনি। আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে এবং জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে। গোপালগঞ্জের মঞ্চে হামলা ভাঙচুরের পরও সেখানে সমাবেশ করেন এনসিপি নেতারা। এ সময় গোপালগঞ্জকে বাংলাদেশের অংশ হয়ে ওঠার আহ্বান জানান সার্জিস আলম। আর নাহিদ ইসলাম বলেন, মুজিববাদীরা যেমন মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, তেমনি গোপালগঞ্জের নামও খারাপ করেছে। বুধবার জুলাই শহীদ দিবসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মার্চ টু গোপালগঞ্জ পদযাত্রার কর্মসূচি দেয়। পরে স্থানীয় পৌর পার্কে সমাবেশ করে। সেখানে আচমকা হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। ওরা পুলিশ বাহিনী যারা নিরাপত্তা জনগণের নিরাপত্তা দেবে তারা দৌড়ানো শুরু করছে। ওরা রামদা ককটেল নিয়ে হামলা করেছে। আমরা সেটাকে প্রতিরোধ করেছি। আমরা চেয়েছিলাম যে শান্তিপূর্ণভাবে এই পদযাত্রাটি শেষ হোক, সম্পূর্ণ হোক, কিন্তু এখানে প্রতীক স্বৈরাচারের দোসর কুলাঙ্গার ছাত্রলীগ, টুকাই লীগ এখানে এসে আমাদের এই মঞ্চে অতর্কিত হামলা চালিয়েছে। সমাবেশে হামলার ঘটনায় ক্ষুব্ধ এনসিপি। বক্তব্য দিয়েছেন সার্জিস আলম। গোপালগঞ্জে আমাদের সমাজ সমাবেশ করার অধিকার, এই অধিকার আপনাদেরকে নিরাপত্তা বিধান করতে হবে। সমাবেশে দেশের অন্য সব এলাকার মতো গোপালগঞ্জকেও বাংলাদেশের অংশ হয়ে ওঠার আহ্বান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের। আপনারা বাংলাদেশের হয়ে উঠুন। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে। আমরা গোপালগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই, গোপালগঞ্জ বাংলাদেশের, ফেনীও বাংলাদেশের, বগুড়াও বাংলাদেশের। এনসিপি আহ্বায়কের অভিযোগ, গোপালগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অনেক সম্পদ দখলে নিয়েছে আওয়ামী লীগ। তাদের সঙ্গে হয়েছে বেইনসাফ। নতুন বাংলাদেশে সকল ধর্মের অধিকার রক্ষার অঙ্গীকারের কথা জানান নাহিদ ইসলাম। আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব, মান মর্যাদা রক্ষা করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে, তাদেরকে জবাব দেওয়া হবে। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে গোপালগঞ্জকেও, অভিযোগ এনসিপির। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব জানানো হয়। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, স্বৈরাচারীর শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণ, ইউএনও সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আওয়ামী দোসররা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজকতা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। নিজের মতো অন্যের উপর চাপিয়ে দিয়ে রাজনীতিতে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব হবে না বলে মনে করেন বিএনপি নেতারা।
জামায়াত নেতারা বলছেন ২৪-এর ঐক্য নষ্ট হলে সবকিছুই হারিয়ে যাবে, আর ঐক্যের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন না করার দাবি বিশিষ্টজনদের। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জুলাই অভ্যুত্থানকে ধারণ করে যাত্রা শুরু করল অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশন, যেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। শুরুতেই ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলা এডিশনের চেয়ারম্যান প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবং নিউজ পোর্টালটির উপদেষ্টা পিনাকি ভট্টাচার্য ও কনক সারোয়ার। সত্যি কথা বলি, বাংলাদেশের গণমাধ্যমের উপরে এখনো চাপ আছে। বাংলাদেশের রাজনৈতিক দলকে অনুরোধ করব, আমরা তিনজন যেইভাবে ঐক্যটা করেছি সেইভাবে বাংলাদেশে একটা রাজনৈতিক ঐক্য সম্ভব কিনা সেটা আপনারা ভেবে। বাংলা এডিশনের কাছে নিজেদের প্রত্যাশা ও সাফল্য কামনা করেন বিশিষ্টজনেরা। আবেগে তাড়িত হবেন না, বাস্তবে বিশ্বাস করেন এবং সেটাই প্রকাশ করেন। যারা ইতিহাসের বিরুদ্ধে যায় তাদেরকেও চিহ্নিত করতে হবে এবং কঠোর ভাষায় সেই কথাটিও বলতে হবে। দেশ এবং জাতি গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এই মিডিয়া। দেশ এবং জনগণের জন্য, জনগণের কথা বলবে, জনগণের জন্য, দেশের জন্য উন্নয়নে কাজ করবে। রাজনীতিতে ভিন্ন মতের প্রতি সম্মান ও সহাবস্থান খুবই জরুরি বলে মনে করেন অনুষ্ঠানে যোগ দেয়া রাজনৈতিক দলের নেতারা। আমাদের এই যে অনৈক্য যে সৃষ্টি হচ্ছে, ওই জায়গাটাই কিন্তু অনৈক্য সৃষ্টি করছে। কারণ আমি আমার মতটা একজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা যদি করা হয়, জাতীয় ঐক্য কোনোদিনও হবে না। ভারতীয় প্রভাবের বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদির বিরুদ্ধে যত কথাই বলি না কেন, আমাদের যদি এই শক্তিশালী জাতীয় ঐক্য না থাকে তাহলে কোনো কিছুই কাজে লাগবে না। আওয়ামী লীগের পুনর্বাসন রোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিশিষ্টজনদের। যে শক্তিকে আমরা পরাজিত করেছি, নির্বাচনের নামে তাদেরকে আবার পুনর্বাসিত করবার চেষ্টা করছি। পরে জুলাই আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে উদ্বোধন করা হয় নিউজ পোর্টাল বাংলা এডিশনের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের কেউ গুলিবিদ্ধ হয়ে চোখ হারানোর শঙ্কায়, কেউ আবার পঙ্গু হওয়ার হুমকিতে। দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসা খরচ নিয়ে বিপাকে তাদের পরিবার। খুলনা ও সুনামগঞ্জে আহত জুলাই যোদ্ধারা বলছেন, দ্রুত পর্যাপ্ত সরকারি সহায়তা ও পুনর্বাসন প্রয়োজন তাদের। এই বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। খুলনায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আরও অনেকের মতোই অংশ নেন বেসরকারি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাল সাফিল। পুলিশের ছোড়াগুলি লাগে তার বাম চোখে। চিকিৎসার পরও দেখা দিয়েছে দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা। দেশে এবং থাইল্যান্ড ও সিঙ্গাপুরে চিকিৎসায় খরচ হয়েছে প্রায় ১ কোটি টাকা। অর্ধেক সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসা খরচ মেটাতে বিপাকে এই জুলাই যোদ্ধার পরিবার। ঘোরার মধ্যেই আছি আমি। এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো প্রকার আশ্বাস বা প্রতিশ্রুতি কোনো কিছুই পাইনি যে আমার আদৌ পরবর্তী চিকিৎসাটা হবে নাকি হবে না। গণ অভ্যুত্থানে আহত কলেজ ছাত্র আব্দুল জারি গিফারি ও শেখ রাফসান জনিরও দিন কাটছে অনিশ্চয়তায়। চিকিৎসা চালানো ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তারা। আমার থেকেও গুরুতর আহত অনেক সহযোদ্ধা আছে, যাদের কারো চোখ নাই, যাদের কেউ হাত হারিয়েছেন, যাদের কেউ পা হারিয়েছেন, যাদের হয়তো আমার থেকে এই পুনর্বাসন সুবিধাগুলো আরও বেশি প্রয়োজন। গ্যাজেটভুক্ত হওয়ার জন্য আমরা আবেদন করছিলাম, এখান থেকে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, কিন্তু সেইখান থেকে আমরা কোনো গ্যাজেটভুক্ত হতে পারিনি। আর পুনর্বাসন তো তার অনেক পরে। আন্দোলনে সুনামগঞ্জে গুলিবিদ্ধ হন দিনমজুর রিপন মিয়া। পুরোপুরি সুস্থ না হলেও অটোরিকশা নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তিনি। জায়গা জমিন যা আসলে আমি তো বিক্রি করে দিচ্ছি, বাংলাদেশের চিকিৎসা করতে বিক্রি করে। অন্দির সরকারের পক্ষ থেকে আমার বাইরে যাওয়ার কোনো একটা যোগ করে দিত, বা ডিসির দিকে আমার কোনো একটা চাকরির বিষয় দিত, চাকরি দেওয়া, তো আমি চলতে পারলাম না। জেলা প্রশাসন জানায় আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও গেজেটভুক্ত করার প্রক্রিয়া চলছে। সরকারের তরফ থেকেও প্রশিক্ষণ সহ নানামুখী তৎপরতা আছে। আমরা যদি এ বিষয়ে সরকারের যে নির্দেশনা পাবো সে অনুসারে আমরা ব্যবস্থা নিব। খুলনায় জুলাই যোদ্ধা হিসেবে ৭১ জন গেজেটভুক্ত হয়েছেন, আর সুনামগঞ্জে গেজেটভুক্ত ২৭৩ জন। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোনো চাপে নয়, বরং বিভ্রান্তি এড়াতে ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়েছে নির্বাচন কমিশন। প্রত্যেকটি শিডিউলে রাখলেও এটি কেউ ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছেন
কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার ইসি ভবনে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য জাতীয় নাগরিক পার্টির দাবির মুখে গেল 12 মে আওয়ামী লীগ এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। এরপরই দলটির নিবন্ধন স্থগিতের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। নিবন্ধন স্থগিত করলেও ওয়েবসাইটে আওয়ামী লীগের নাম ও প্রতীক রেখে দেয় ইসি। বুধবার সেই প্রতীক ও দলটির নিবন্ধনের তারিখ সরিয়ে নেওয়া হয়। কমিশনের দাবি, বিভ্রান্তি এড়াতেই এই সিদ্ধান্ত। নৌকা প্রতীক নিয়ে একটা মোটামুটিভাবে দ্বিধাদ্বন্দ্ব আছে কি নেই বা কোথায় কিভাবে হয়, এই জিনিসটা বিভ্রান্তি যদি না থাকে বা এই ধরনের কোনো রকমের কনফিউশন যদি না থাকে, সেই জিনিসটাকে এলিমিনেট করার জন্যে যেহেতু স্থগিত আদেশের আওতায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধনটা এখন আছে, সেই জন্য আমরা মনে করেছি যে কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখা, এর বাইরে আর এর কোনো কারণ নাই। কোনো চাপে প্রতীকটি সরানো হয়নি দাবি করে আখতার আহমেদ আরও বলেন, নৌকা মার্কা কেউ ব্যবহার করতে পারবে না। কারোর কোনো চাপ বা কোনো কিছু নাই, এটা বিভিন্ন জায়গা থেকে জিজ্ঞাসা করা হচ্ছে। সেই জন্যে শোনেন, মূল জায়গাটা কোনটা? মূল জায়গাটা হচ্ছে যে গেজেট, সে গেজেটে তো এটা বহাল আছে। হ্যাঁ, শিডিউলে নৌকা থাকবে, কিন্তু সেটা নৌকাটা ব্যবহার সংরক্ষিত থাকবে বা এইটা আর কেউ ব্যবহার করতে পারবে না। এর আগে নৌকা মার্কাকে শিডিউলে রেখে আইন মন্ত্রণালয়ে চিঠি দেয় ইসি। এর সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়া সদরের নিজ বাড়িতে শাশুড়ি ও পুত্রবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে হরিগাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন লাইলি খাতুন ও তার পুত্রবধূ হাবিবা বেগম। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে লাইলি খাতুনের মেয়ে বন্যা আক্তার আহত হয়েছেন। এদিকে স্থানীয়রা জানায়, কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে লাইলির ঘরে ঢুকে প্রথমে তাকে ও পরে ছেলের স্ত্রী হাবিবাকে গলা কেটে হত্যা করে। এ সময় লাইলির মেয়ে বন্যাকে দা দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় সে। পরে চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। প্রেমের কারণে এই হত্যাকাণ্ড ধারণা পুলিশের। মেডিকেলে নিয়ে আসার পর দুইজন মনে করেন যে আমার বর্মা আর আমার ভাইস্তে বউ মারা যায় আর আমার ভাতিজি, তাই মনে করেন যে মৃত্যুর সজ্জায়। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে মনে হচ্ছে যে একজনই ঘটনা ঘটিয়েছে এবং সেও একজন কলেজের ছাত্র, বন্যার সমবয়সী হবে। তার সাথে তার একটা সম্পর্কের কথা আমরা শুনতে পাচ্ছি, সম্পর্ক না, মেয়েকে সে পছন্দ করতো। ওই মেয়ে রাজি হয় নাই, ফ্যামিলি যখন বললো যে ফ্যামিলি তখন একটা মানতে চায় না বিষয়টা। এই রাগ থেকেই সে একটা অভিমান করেই তার বাড়িতে গিয়ে এই ঘটনাটা ঘটায়। সংস্কারের পাশাপাশি এনবিআর কর্মীদের এখন বিশ্বাস ও আস্থা বাড়ানো জরুরি। এতে রাজস্ব আদায়ে আরও ইতিবাচক ভূমিকা রাখবেন তারা, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। যৌক্তিক সংস্কারের আগে কর্মীদের মতামতকেও প্রাধান্য দেওয়ার পরামর্শ তাদের। আন্দোলনকারীরা বলছেন, বদলি, প্রত্যাহার ও দুদক আতঙ্কে কাজে মনোযোগী হতে পারছেন না তারা। যৌক্তিক সংস্কার ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে 1.5 মাসেরও বেশি সময় আন্দোলন করেন এনবিআর কর্মকর্তা ও কর্মচারীরা। সারা দেশের কাস্টমস ও বন্দরে পালন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। আন্দোলন প্রত্যাহারের সপ্তাহ না যেতেই এনবিআর কর্মকর্তাদের বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে পাঠানোর পাশাপাশি 16 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। গণক্ষমা চাওয়া শুরু করলেও এখনও এনবিআর কর্মীদের মনোবল রয়েছে তলানিতে। ফলে ভয় নিয়ে কাজে মনোযোগী হতে পারছেন না আন্দোলনে অংশ নেয়া অনেক কর্মী। চেয়ারম্যান স্যারও বলেছেন যে আমরা সবাই সবকিছু ভুলে আমরা একসাথে আমাদের রেভিনিউ আদায় কার্যক্রম, এত কিছু বলার পরেও যদি কার্যক্রম হয় তখন মানুষের তো আস্থার সংকট হয়। এনবিআর সংস্কারে আগামী 31 জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় সকল সংশোধনী না আনা পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর হবে না। তারই ধারাবাহিকতায় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে রাজস্ব বোর্ড। বিশ্লেষকরা বলছেন, সংস্কার কার্যক্রমের পাশাপাশি রাজস্ব বিভাগকে আরও চাঙ্গা করতে কর্মীদের মনোবল বাড়ানো জরুরি। কাজ করে আপনারা বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করেন যে আপনারা বাংলাদেশের জন্য আপনাদের বিরাট ভূমিকা রয়েছে। আপনাদের কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের এনবিআরে শৃঙ্খলা ফিরে আসবে। বর্তমান পরিস্থিতিতে কর্মীরা কতটা শৃঙ্খলায় ফিরেছে তা তাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। পাশাপাশি সংস্কার কাজে এনবিআর কর্মীদের মতামতকেও প্রাধান্য দেওয়ার আহ্বান বিশ্লেষকদের।
যাদেরকে নিয়ে সংস্কার করা হবে তাদেরকে যদি আমরা কথা বলার সুযোগ না দিই এই কমিটিতে, তাহলে কিন্তু তাদের বক্তব্যগুলো কিন্তু এই সংস্কার কমিটির কাছে রিফ্লেক্টেড হবে না। ব্যবস্থাপনা বিভাগ এবং নীতি বিভাগের মধ্যে যেন তার সমন্বয় বা যোগসূত্র তৈরি হয়। দেশের স্বার্থে এবং কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বানও বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এ ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।